হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আমরা তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এইভাবে অনেকগুলো ভিডিও নিয়ে আসছি। তো আজকে ঠিক সেরকমই একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমরা সলভ করব এবং তোমরা এগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন কি, যে কোনো রাশির মাত্রা ml(t⁻⁻1)। আচ্ছা, এখানে যেহেতু ক্যাটাগরি 2 কোশ্চেন, তাহলে একের অধিক এবং এক দুটোই হতে পারে, সঠিক হবে। তো এখানে আমরা কোন রাশির বা রাশিগুলি লিখতে পারি। এসো এবার, তাহলে ml(t⁻⁻1), তাহলে এমটা হলো ভর আর l(t⁻⁻1) এটা কি হলো, বেগ। তাহলে আমরা কি পেলাম, ভরবেগ। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার, রৈখিক ভরবেগ। এরপরে এসো, যে বল আর ঘাত বল, এদের ডাইমেনশন কি হয়, ml(t⁻⁻2), যেহেতু দুটোই বলের টাইপ, ঘাত বল 1 টাইপ অফ ফোর্স। আর বলের ঘাত আমরা কি পাই, বলের ঘাত সমান সমান আমরা পাই বল ইন্টু বলের প্রযুক্ত কাল, যত সময় বলটা প্রযুক্ত হয় তাহলে সময়। তাহলে বলের ডাইমেনশন কি হবে, ml(t⁻⁻2) মাল্টিপ্লাই বাই টাইম টি, তাহলে ml(t⁻⁻1). তাহলে আর একটা অপশন হবে, সেটা হলো বলের ঘাত। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন, কোন কোন রাশির একক নিউটন পার মিটার। প্রথমে হলো পৃষ্ঠটান, চাপ, সান্দ্রতাঙ্ক, স্প্রিং এর বল ধ্রুবক। আচ্ছা, পৃষ্ঠটান কি করে বের করতে হয়, পৃষ্ঠটান হচ্ছে গিয়ে আমরা ফোর্স পার লেন্থ বের করে থাকি। তাহলে ফোর্সের একক, বলের একক আমরা পাচ্ছি নিউটন আর লেন্থ মিটার। তাহলে এটা একটা হতে পারে, তাহলে প্রথম অপশন হলো পৃষ্ঠটান। নেক্সট চাপ আমরা কি করে বের করতে পারি, P = F/A, তাহলে ফোর্স পার এরিয়া, তাহলে নিউটন পার মিটার হবে না। নেক্সট সান্দ্রতাঙ্ক কি করে বের করতে থাকি আমরা, F = ইটা, এটা হলো সান্দ্রতার কোএফিসিয়েন্ট, dV/dx। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এটা হচ্ছে কি আমাদের বল আছে, আর এটা এখান থেকে আমরা কখনোই মিটার পাবো না। বেশ, তারপরে এসো স্প্রিং এর বল ধ্রুবক, F = কি হয়, x হয়। তাহলে F = আমরা কি পড়েছি, kx, তাহলে k = আমরা পাবো F/x। তাহলে F হলো বল এবং x হলো দৈর্ঘ্য, তাহলে এটারও একক হলো নিউটন পার মিটার। তাহলে আমাদের দুটো অপশন ঠিক হবে, একটা হলো অপশন এ আর একটা হলো অপশন ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আছি। আচ্ছা, এটা একটা আমাদের বেগ আর সময়ের লেখচিত্র আছে। এখানে যে পার্টিকেল বা কণাটা আছে, সেই কণাটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। ও বিন্দু থেকে যাত্রা শুরু করার পর সেটা প্রথমে এ বিন্দুতে পৌঁছেছে এইভাবে, তারপরে এ থেকে বিতে এবং বি থেকে সিতে পৌঁছেছে। এবার দেখো, প্রাথমিক অবস্থানের বেগ যা ছিল, অন্তিম অবস্থানের বেগ কিন্তু আবার 0, তার মানে কি কণাটা থেমে গেছে। তো প্রশ্ন কি আছে, যে ও এ অংশে বেগ সমাহারে মানে কি সমান হারে বৃদ্ধি পায়। আচ্ছা, এই যে বেগ সমান হারে বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ত্বরণ। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বেগ সময় লেখচিত্রের মধ্যে ও থেকে এ পর্যন্ত এই অংশে, তার মানে কি ও থেকে এ পর্যন্ত কণাটা ত্বরণ নিয়ে গিয়েছে। ত্বরণ নিয়ে গেলে কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এটা হয়ে গেল যে সমহারে বৃদ্ধি পায়। নেক্সট, ও এ অংশ সমবেগ নির্দেশ করে। তাহলে যেহেতু ও এ অংশ ত্বরণ নির্দেশ করেছে, তাহলে নিশ্চয়ই ও এ অংশ সমবেগ নির্দেশ করবে না। নেক্সট, বিসি অংশ সমমন্দন নির্দেশ করে। বিসি, দেখো এখান থেকে এই দিকে কণাটা বেগ ক্রমাগত কমে গেছে, তাহলে বেগ যদি সময়ের সাপেক্ষে কমে যায়, তাহলে সেটা কি হয়, মন্দন হয়। তাহলে অবশ্যই এটা সমমন্দন, যেহেতু এটা সরলরেখা নির্দেশ করছে। নেক্সট কি বলছে অপশনটা, তাহলে আমাদের এখানে অপশন এ ঠিক হলো, অপশন সি ঠিক হলো। তারপরে এ থেকে বি পর্যন্ত বস্তু সরণ 48 মিটার। তাহলে আমাদেরকে সরণ বের করতে হবে এই গ্রাফ থেকে কি করে আমরা সরণ বের করতে পারি, গ্রাফের যে ক্ষেত্রফল হয়, সেই ক্ষেত্রফলটা হলো আমাদের সরণ। তাহলে এখন
এ থেকে বি পর্যন্ত বস্তুর সরণ, তাহলে আমাদের এই যে আয়তকার অংশটা আছে এই আয়তকার অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তকার অংশের যদি আমরা সময় অ্যাক্সিস ধরি তাহলে সময় অ্যাক্সিসে এই যে অংশটুকু আছে এটার মান কত হবে 10 - 4, তাহলে কত হলো আমাদের 6 সেকেন্ড। তাহলে এইটুকু যদি আমরা দৈর্ঘ্য ধরি তার মানে কি এটা আর এটা দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাহলে এ বি সমান সমান আমরা কি লিখতে পারি যে এটা এ বি সমান সমান 6 সেকেন্ড পেয়ে গেলাম। নেক্সট এসো, এটার হচ্ছে গিয়ে প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 0 থেকে এ পর্যন্ত এই যে মানটা সেটার বেগ কত বলে দিয়েছে আমাদের 8 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে দৈর্ঘ্য এটা আমরা পাবো 8 মিটার পার সেকেন্ড। তাহলে মাল্টিপ্লাই করবো কত দিয়ে 8 মিটার পার সেকেন্ড দিয়ে, তাহলে 48 মিটার। মিটার পার সেকেন্ড এবং সেকেন্ড মাল্টিপ্লাই করলে আমাদের শুধু মিটার পড়ে থাকবে এবং এটা সরণের একক। তাহলে অ্যান্সার হবে কি যে এ থেকে বি পর্যন্ত বস্তুর সরণ 48 মিটার, এটা রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি পেলাম, এ পেলাম, সি পেলাম এবং ডি, এই তিনটে হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাশির মাত্রা ml(t⁻²)? একটু আগে আমরা একটা কোশ্চেন করেছি ঠিক সেটারই মতো, যে ml(t⁻²), এমটা কি নির্দেশ করছে আমাদের এখানে ভর নির্দেশ করছে, l(t⁻²) এটা কি নির্দেশ করে ত্বরণ। এবার আমরা m × a কি পাই 4 পাই বল, তাহলে অপশন 1 ক্লিয়ার। এবার দেখো যে বলের ঘাত আর বল কখনোই সমান নয়, কারণ এর সাথে যদি আমরা সময় গুণ করি তাহলে আমরা কি পাবো বলের ঘাত পাবো। তারপরে দেখো ঘাত বল, ঘাত বল কি জিনিস, যে অনেক উচ্চ মানের, যে বলের মান অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল খুবই কম, সেটাকে আমরা ঘাত বল বলি। তাহলে তার একক, এটা ওয়ান টাইপ অফ ফোর্স হচ্ছে, তাহলে এটাও এক প্রকারের বল হচ্ছে, তাহলে এটার ডাইমেনশনও সেম হবে। নেক্সট রৈখিক ভরবেগ, বলের ঘাত আর রৈখিক ভরবেগ এই দুটোর একক একই। রৈখিক ভরবেগ মানে কি ভরবেগ, তাহলে ভরের সঙ্গে বেগ, তাহলে l(t⁻−1) হবে। তাহলে এখান থেকে আমাদের দুটো অপশন ঠিক হলো, একটা হলো এ আর একটা হলো সি। বেশ, নেক্সট আসি, একটি বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, এটার কি বের করতে হবে যে বাতিটির রোধ 400 ওহম। তাহলে আমরা এটা হলো আমাদের বিভব প্রভেদ ভি আর এটা হলো আমাদের ক্ষমতা পি। আমরা কি জানি পি = VI, আমাদের রোধ বের করতে হবে। আমরা আবার জানি কি ভি = IR হয় ওহমের সূত্র থেকে, তাহলে R = কি হবে V/I বা I = V/R। বেশ, যদি এটা আমরা এখানে বসাই তাহলে V²/R হবে, তাহলে R = কি পাবো আমরা কোনাকুনি গুণ করে দিলে V²/P। তাহলে যাদের ফর্মুলা পুরোপুরি মনে থাকবে না এভাবে তোমরা বের করে নিতে পারো, আর যদি ফর্মুলা মুখস্থ থাকে তাহলে তোমরা এবার ডিরেক্ট বসাতে পারবে। তাহলে R = কি হলো V²/P। ভি এর মান কত 220 ভোল্ট, বসিয়ে দাও 220 ভোল্ট, আবার একটা গুণ করো 220 ভোল্ট, পাওয়ার কত 110 ওয়াট, তাহলে কাটাকুটি করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা 440 ওহম। কিন্তু আমাদের অপশানে দেওয়া আছে কি যে বাতিটির রোধ 400 ওহম, তাহলে অপশন 1 হবে না। বাতিটির প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা প্রবাহ মাত্রা কি করে বের করব, P = VI একটু আগে করলাম, তাহলে I = কি হবে P/V। P এর মান কত, P হলো পাওয়ার ক্ষমতা, ওয়াট কত বলে দিয়েছে 110 / 220, তাহলে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে অপশন বি কারেক্ট। নেক্সট, বাতিটি 200 ভোল্ট বিভব প্রভেদে সর্বাধিক উজ্জ্বলতা দেবে। আমরা বৈদ্যুতিক বাতির যে রেটিং সেখান থেকে আমরা এটা বলতে পারি যে 220 ভোল্ট যখন রেটিংয়ে থাকবে তাহলে ওই বাতিটা সর্বাধিক উজ্জ্বলতা তখনই দেবে যখন ওর ম্যাক্সিমাম ভোল্টেজে ব্যবহার করা হবে। তাই 220 ভোল্টে ম্যাক্সিমাম ভোল্টেজ ওটা এবং ওই ভোল্টেজে সব থেকে বেশি উজ্জ্বলতাতে জ্বলবে, তাহলে এটা ঠিক নয়।
বাতিটি প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি ব্যয় করে। আচ্ছা, আমরা যখন ক্ষমতা পড়েছি পি ইজ ইকুয়াল টু কি হয়, ডব্লু বাই কৃতকার্য বাই টি। এখন টি এর ভ্যালু যদি 1 সেকেন্ড হয়, কি বলেছে এখানে প্রতি সেকেন্ডে বলা হয়েছে, তো যদি আমরা এখানে 1 সেকেন্ডে বলি তাহলে কি হবে, এটা পি ইকুয়াল টু ডব্লু। তাহলে পি কত, পাওয়ার ক্ষমতা কত, 110 ওয়াট, তাহলে এটা কত হয়ে যাবে 110 জুল। ওয়াট পার সেকেন্ড জুল হয়। তাহলে এখন বাতিটি প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি ব্যয় করে। তাহলে অপশান বি এবং অপশান ডি এই দুটো অপশান ঠিক হবে। নেক্সট কোশ্চেনে আসি। একটি বুলেট একটি কাঠের ব্লকে ইউ বেগে প্রবেশ করে এবং এক্স দূরত্ব যাওয়ার পরে বেগের অর্ধেক হারায়। তাহলে প্রথমে যখন বুলেটটা যাচ্ছে তাহলে বেগ কত, ইউ গতিবেগ নিয়ে প্রবেশ করলো। তাহলে এক্স দূরত্ব গিয়েছে, মনে করি এই ডিস্টেন্সটা এক্স হলো। এক্স দূরত্ব যাওয়ার পরে গতিবেগ অর্ধেক কমে গেছে, তাহলে এরপরে যখন গিয়েছে গতিবেগ কত, ইউ বাই টি গতিবেগ নিয়ে গেছে। তাহলে বুলেটটি, এবার অপশান দেওয়া হয়েছে কি, যে আরও x/4 দূরত্ব যাওয়ার পরে থামবে। আর কি, কাঠের ব্লকে বুলেটের মন্দন 3u²/8x। এক্স দূরত্ব যাওয়ার পর বুলেটটি গতিশক্তির 3/4 অংশ হারায় আর গতিশক্তি অপরিবর্তিত থাকে। তাহলে দেখো আমরা ফর্মুলায় ফেলি। দেখো এখানে ইউ যেটা, এটাকে আমরা ধরে নিলাম যে এটা প্রাথমিক বেগ, আর কিছু সময় পরে এক্স দূরত্ব গিয়েছে, সেই এক্স দূরত্ব যাওয়ার পরে গতিবেগ কত হয়েছে, u/2, তাহলে এটা হলো আমাদের অন্তিম বেগ। তাহলে এক্ষেত্রে আমরা v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2as যদি আমরা লিখি, তাহলে ভিটা কত এখানে, u/2, সেটার স্কোয়ার হবে ইকুয়াল টু u² প্লাস 2as। ক্লিয়ার হলো? তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 2as সমান সমান u² মাইনাস u²/4। তাহলে কত হচ্ছে এটা, যে 3u²/4, এটা হলো 2as। আচ্ছা, এই যে এক্স, এটা হলো সরণ, তাহলে এখানে এসটা কি জিনিস, এসটা হলো সরণ, তাহলে এস এর জায়গায় আমরা এবার এক্সটা লিখে দিলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু হলো, এ ইজ ইকুয়াল টু 3u²/4 মাল্টিপ্লাই 2 ইন্টু এক্স। তাহলে কত পাবো আমরা, 3u²/8x। এটা হলো আমরা কি পেলাম, ত্বরণের মানটা পেয়ে গেছি, যদিও এটা মন্দন। আচ্ছা, এটা পেয়ে গেছি আমরা, তাহলে অপশান বি হলো রাইট অ্যান্সার। আচ্ছা, যখন এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এটা মাইনাস সাইন হবে। আর আমরা কি জানি, ত্বরণের মান যখন মাইনাসে হয় তখন সেটাকে মন্দন প্রকাশ করে। তাহলে এটার মন্দন কত হলো, 3u²/8x। আচ্ছা, এক্স দূরত্ব যাওয়ার পর বুলেটটি গতিশক্তির 3/4 অংশ হারায়, এটা আমরা চেক করে দেখি। যখন প্রাথমিক অবস্থায় আছে তখন তার গতিবেগ কত, ইউ, তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম u²। এবার এক্স দূরত্ব যাওয়ার পরে তার গতিবেগ কত হবে, হাফ এম u/2 এর স্কোয়ার। তাহলে পরিবর্তন কত হলো, হাফ এম u² মাইনাস হাফ এম u/2 এর স্কোয়ার। তাহলে এটা হলো পরিবর্তন। তাহলে দেখো যে আমরা কি পেলাম, হাফ এম u² মাইনাস হাফ এম u²/4। তাহলে এম u² যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস 1/4। তাহলে প্রাথমিক অবস্থায় গতিবেগ ছিল কত, হাফ এম u²। তাহলে হাফ এম u² হলো প্রাথমিক অবস্থার গতিবেগ।
তার 3/4 অংশ। তাহলে অপশন কি আছে, যে x দূরত্ব যাওয়ার পর বুলেটটি গতিশক্তির 3/4 অংশ হারায়। তাহলে এইটা ছিল প্রাথমিক অবস্থান, এখান থেকে x দূরত্ব গিয়েছে, গিয়ে এখানে যখন এসছে গতিবেগ কি হয়েছে, হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে গতিবেগ কমে যাওয়ার জন্য গতিশক্তি কত কমবে, 3/4 অংশ কমে গেছে। তাহলে অপশন এটাও ঠিক। তাহলে এবার দেখো যে গতিশক্তি এখানে হারিয়েছে মানে কি, কমে গেছে। আবার পরের অপশনে কি আছে, যে গতিশক্তি অপরিবর্তিত থাকবে। তাহলে নিশ্চয়ই এটা হবে না। এবারে এসো যে এখানে বলা হয়েছে আরো x/4 দূরত্ব যাওয়ার পর থামবে। তাহলে এই বস্তুটা আরো কতটা যাওয়ার পরে থেমেছে সেটা বের করে দেখা যাক। তাহলে বস্তুটা যখন এখানে আছে তার গতিবেগ হলো u, যখন এখানে u/2 x দূরত্ব এসছে, এবার মনে করি এরপরে এই দূরত্বটা আসার পরে ওটা থেমে গেছে। তাহলে এখানে অন্তিম বেগ v = 0। আমরা কি জানি, যে v² = u² প্লাস 2as। এবার এখানে কি ঘটছে, এখানে মন্দন ঘটছে, তাই আমরা এখানে প্লাসটা কি করব, মাইনাস করব। এই ফর্মুলাটাকে আমরা এখানে প্রয়োগ করব। এবার দেখো আমরা কেস 1 আর কেস 2 দুটো জিনিস করব। এটা হলো আমাদের কেস 1 আর এই ক্ষেত্রে হলো কেস 2। যদি আমরা কেস 1 এর ক্ষেত্রে এটা প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি, দেখো যে এখানে প্রাথমিক গতিবেগ কত, u, আর অন্তিম গতিবেগ কত, u/2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি u/2 এর স্কোয়ার = u এর স্কোয়ার মাইনাস 2a। সরণ কত হয়েছে, x পরিমাণ সরণ হয়েছে, 2ax। আর এখানে যে সরণটা হবে সেটা আমরা জানি না, তো সেটা কত আমরা ধরে নিলাম s। তাহলে এবারে দেখো u²/4 পেয়ে গেলাম = u² মাইনাস 2ax আমরা পাবো যে 2ax = 3/4 u এর স্কোয়ার। এইবার কেস 2 তে যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে কি পাবো, যে এখানে অন্তিম বেগ 0, তাহলে v² এর জায়গায় 0, u এর মানটা কত হবে, প্রাথমিক বেগ u/2 এর স্কোয়ার মাইনাস 2as। আমাদের এখন এই সরণটা বের করতে হবে। তাহলে 2as = u²/4। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে x এর মানটা বের করে নেব, x নয় ত্বরণের মান a = কত হবে, 3/8a × u এর স্কোয়ার। বেশ, তাহলে s = কত পাবো আমরা, u²/4 মাল্টিপ্লাই বাই 1/2a, 2 এর মান কত, তাহলে u²/8 করে নিলাম। আচ্ছা, এটা আমাদের x হবে। তাহলে এটা 1/a, তাহলে এটাকে আমরা উল্টো করে লিখবো। তাহলে 8x / 3 u এর স্কোয়ার। তাহলে এখন 8 কেটে গেল, u² কেটে গেল, তাহলে x/3। এটা কিসের মান, সরণের মান। তাহলে বস্তুটা এখান থেকে আরো x/3, এখান থেকে এটা দূরত্ব কত ছিল, x ছিল, তারপরে x/3 মানে এর 1/3 দূরত্ব যাওয়ার পরেই কিন্তু সেটা থেমে যাচ্ছে। কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে যে আরো x/4 দূরত্ব যাওয়ার পর বস্তুটা থামবে। তাহলে অপশন এ হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা দুটো অপশন পেলাম, একটা হলো বি আর একটা হলো সি। ক্লিয়ার হয়েছে? তারপরে এসো নেক্সট কোশ্চেন।
জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি কি ঘটে? প্রথম হচ্ছে গিয়ে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। আচ্ছা, জড়ত্বীয় নির্দেশতন্ত্র আমরা নির্দেশতন্ত্র দুই প্রকার জানি, একটা হলো জড়ত্বীয় আর একটা হলো অজড়ত্বীয়। এই জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাদেরকে বলা হয়? যে সমস্ত নির্দেশতন্ত্র সমবেগে অথবা স্থির অবস্থায় থাকে। ক্লিয়ার হয়েছে? আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে কি ঘটে? ওখানে কিন্তু নির্দেশতন্ত্রটা ত্বরণ থাকে। এবারে এসো যে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সবগুলো গতিসূত্রই প্রযোজ্য হয়। তাহলে অপশান এ রাইট অপশান, কারেক্ট। নেক্সট, নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য নয়। তাহলে যেহেতু অপশান এ ঠিক, তাহলে এটা কখনোই হবে না। বস্তুর ত্বরণ নির্দেশতন্ত্রের ত্বরণের উপর নির্ভরশীল। বস্তুর ত্বরণ নির্দেশতন্ত্রের ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে দেখো নির্দেশতন্ত্রটি স্থির অবস্থায় থাকবে, আর নির্দেশতন্ত্রের ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে কি? সেটা হয় সমবেগে যাচ্ছে, না হলে স্থির অবস্থায় থাকবে। তাহলে এক্ষেত্রে অপশন এ এবং ডি এই দুটো হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে এসো, উত্তল লেন্সের ফোকাস ও মেরুর মধ্যে বস্তুর অবস্থান হলে প্রতিবিম্ব কোথায় হবে এবং তার বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা একটা উত্তল লেন্স নিয়ে নিলাম। বস্তু কোথায় আছে? ধরে নিয়ে এটা আমাদের ফোকাস, আর এটা হলো আমাদের পোল। এর মাঝখানে বস্তুটা রাখতে হবে। তাহলে এটা হলো বস্তু। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা কোন প্রকার হবে? দেখো, যখন বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তখন প্রতিবিম্ব কোন দিকে তৈরি হয়? লেন্সের যেদিকে বস্তু থাকবে তার বিপরীত পৃষ্ঠে বা বিপরীত দিকে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। এবং সেটা কেমন হয়? বস্তুর আকারের তুলনায় অনেক লম্বা বা বড় আকৃতির হয়। যেটা আমরা এটাকে কোথায় প্রয়োগ করে থাকি? ম্যাগনিফাইং গ্লাস, ওখানে কিন্তু এই ধর্মটা প্রয়োগ করা হয়। তাহলে এখানে বস্তু যেহেতু লেন্সের যেদিকে থাকবে প্রতিবিম্ব তার বিপরীত দিকে তৈরি হয়, এই কারণে প্রতিবিম্ব সবসময় অসৎ হবে। এবং বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব অক্ষের ঠিক সেই দিকেই থাকবে। তার মানে কি? সমশীর্ষ। বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব একই দিকে থাকবে, তাই এটা হলো সমশীর্ষ। আর আকার বস্তুর তুলনায় অনেক বেড়ে যায়, সেই কারণে এটা কেমন হবে? বিবর্ধিত হবে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, অসৎ অবশিষ্য বিবর্ধিত, অবশিষ্ট হবে না। নেক্সট, তারপরে সৎ সমশিষ্য, সৎ হবে না, সৎ সমশিষ্য বিবর্ধিত। আচ্ছা, এখানে সৎ হবে না। তাহলে অপশান বি সি ডি কোনোটি হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু একটা অপশানই কারেক্ট। সেটা কি? সেটা হলো এ। ক্লিয়ার হয়েছে? তারপরে এসো, আমরা জানি যে ক্যাটাগরি 2 এর কোশ্চেনের ক্ষেত্রে সেটা একটা অপশন ঠিকও হতে পারে অথবা দুটো তিনটে একের অধিকও হতে পারে। এরপরে এসো, যে একটি বুলেট ইউ বেগে একটি কাঠের ব্লকে প্রবেশ করলো। আমরা আগে একটা ম্যাথ করেছি, অনেকটা ঠিক তেমনই একই ফর্মুলা ইউজ হবে এখানে। তাহলে এখানে কি বলছে? যে একটি বুলেট ইউ বেগে একটি কাঠের ব্লকে প্রবেশ করলো। নেক্সট, 16 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর ভি বেগ হয়। তাহলে একটু দেখো ছবিটা কেমন হবে। পার্টিকেলটা এরকম জায়গায় আছে, তাহলে এই রকম জায়গায় ইউ বেগ নিয়ে প্রবেশ করলো। তারপরে কি হচ্ছে? কাঠের ব্লকে প্রবেশ করে 16 সেন্টিমিটার যাচ্ছে। মনে করো এটা হলো 16 সেন্টিমিটার। তারপরে বেগ কত হয়েছে? ভি। এখানে ভি হয়েছে। তারপরে কি বলছে? যে আরো 9 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর এখান থেকে আবার 9 সেন্টিমিটার দূরত্ব গিয়েছে। এই 9 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর বুলেটটি কি হয়েছে? স্থির অবস্থায় এসছে। তার মানে কি? এটা থেমে গেছে। এবার প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে যে এই ভি আর ইউ এর মধ্যে অনুপাত কত? কাঠের ব্লকে বুলেটের মন্দন হচ্ছে কি ইউ স্কোয়ার বাই 50, আর কাঠের ব্লকে বুলেটের মন্দন হচ্ছে ভি স্কোয়ার বাই 18। আর একটা অপশন হলো ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 4:5। যদি আমরা প্রথম অপশনটা চেক করতে পারি তাহলে আমরা এ এবং ডি এর মধ্যে একটা অপশন কিন্তু সেপারেট করতে পারবো। আচ্ছা, এবারে এসো কি করে আমরা শুরু করি। দেখো, এই জায়গাটাতে আমরা মনে করো কেস 1 আর এইটাতে ধরে নাও কেস 2। আমরা দুটো জায়গার দু রকম ফর্মুলা তৈরি করব, দিয়ে সেটা আমরা অ্যানালাইসিস করব। দেখো, এটা হচ্ছে কি ইউটা হলো এক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগ আর এটা হলো অন্তিম বেগ। তাহলে এখন ভি স্কোয়ার
ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। আচ্ছা, যখন বুলেটের মধ্যে প্রবেশ করবে তখন ত্বরণ হবে না মন্দন হবে? মন্দন হবে। তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? মাইনাস এ হয়ে গেল। তাহলে 2a এবং এসটা হচ্ছে সরণ। সরণ কত বলে দিয়েছে আমাদের? 16 বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 32a। ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 32a। এরপরে এসো যে কেস 2তে এসো। এটা আমাদের কেস 1 এর জন্য হয়ে গেল, একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা এটা। ঠিক আছে, এরপরে এসো যে এখানে কিন্তু এই ভিটা হবে এবার প্রাথমিক বেগ, আর এখানে শূন্যটা হবে অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগ 0, 0 স্কোয়ার করলে 0 হয়। প্রাথমিক বেগ কত? এটা হলো আমাদের প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ তার স্কোয়ার। তাহলে প্রাথমিক বেগের স্কোয়ার কি হবে? এখানে ভি স্কোয়ার হবে, এখানে ভিটা হবে প্রাথমিক বেগ। আমাদের এখন এই ঘটনাটা নেই, আমাদের কাছে এখন এইটা হলো কেস 2 এর ঘটনা, ভি থেকে 0 পর্যন্ত, যেখানে ভি হলো আমাদের এখানে প্রাথমিক বেগ, আর 0 যেহেতু বস্তু মানে থেমে গেছে, তাহলে এটা আমাদের অন্তিম বেগ। তাহলে এখানে 0 ইজ ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার মাইনাস 2a। এসটা কত? এবার যেহেতু আমরা এখান থেকে শুরু করেছি এই পর্যন্ত, তাহলে এখন সরণ কত? 9। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে ভি স্কোয়ার মাইনাস 18a ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমাদের কাছে কিন্তু এই দুটো ফর্মুলা আছে। বোঝা গেছে? এবারে এসো, তাহলে আমরা এখন এই দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এবার দেখো যে এখানে যে ভি স্কোয়ার মাইনাস 18a আছে, এটা একটু দেখো। তাহলে মাইনাস 18aটা এই দিকে আসলে কি হয়ে যাবে? ভি স্কোয়ার ইকুয়াল টু 18a। মাইনাস 18টা প্লাস 18 হয়ে গেল। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 18। তাহলে আমাদের একটা অপশন পেলাম, কি পেলাম? যে a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 18। অপশন সি আমরা রাইট অ্যান্সার পেলাম। বেশ, এরপরে এসো কাঠের ব্লকে বুলেটের মন্দন ইউ স্কোয়ার বাই 15, এটা ঠিক কিনা? তাহলে দেখো আমরা লিখে নিই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 32a, আর একটা কি পেলাম? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 18a। ক্লিয়ার হয়েছে? এবারে এসো, এই যে ভি স্কোয়ার সমান সমান 18a যে মানটা আমরা পেয়েছি, সেই মানটাকে এবারে আমরা উপরের সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি বসিয়ে দেই এই সমীকরণে, তাহলে দেখো ভি স্কোয়ার জায়গায় লিখলাম 18a, এইটা সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 32a, এটা আছে। তাহলে এখন ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এসো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 18a আছে প্লাস 32a, তাহলে কত হয়ে গেল? 50a হয়ে গেল। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার বাই 50। তাহলে আমাদের অপশন কি ছিল? কাঠের ব্লকের মন্দন ইউ স্কোয়ার বাই 15। ক্লিয়ার হয়েছে? এরপরে এসো ভি বাই ইউ এর অনুপাতটা আমাদের বের করতে হবে। ভি বাই ইউ এর অনুপাত আমরা এখনো বের করিনি। দেখো ভি বাই ইউ এর অনুপাত বের করতে গেলে আমাদের কি দরকার? আচ্ছা, কোথা থেকে বের করতে পারি আমরা? এখান থেকেই বের করতে পারি। কি আছে আমাদের কাছে? যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে 18a। এবার দেখো a ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা? ইউ স্কোয়ার বাই 50। এখানে বসাও 18 ইন্টু ইউ স্কোয়ার বাই 50, ইউ স্কোয়ার বাই 50।
তাহলে দেখো ভি স্কোয়ার আছে 9 দিয়ে কাটো আর এটাকে 25, তাহলে আমরা কি পাচ্ছি 9u স্কোয়ার বাই 20। বোঝা গেছে? তাহলে আমাদের কি বের করতে হবে, ভি বাই ইউ বের করব আমরা। তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার 9/25, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/25। তাই রুট করে দাও এবার। তাহলে আমরা কি পেলাম, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 3/5। তাহলে আমাদের কি হয়ে গেল 3/5। দেখি অপশানে কি আছে। অপশান দুটো আছে, একটা আছে ভি বাই ইউ মানে ভি ইস টু ইউ, একই বিষয়, যে সেটা হচ্ছে গিয়ে 3:5 আছে একটা, আর একটা হলো যে 4:5। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে কোনটা ঠিক হলো, এ হলো, বি হলো আর সি হলো। ক্লিয়ার হয়েছে? তারপরে এসো, একটি চল তরঙ্গের সমীকরণ y ইজিক্যাল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হলে কে এর মাত্রা হলো, কে এর মাত্রা কি সেটা বের করতে হবে। দেখো আমরা কি জানি যে সাইন থিটা হয়, সাইন থিটা হয়, এটা আমরা জানি। তো এই যে থিটাটা কি জিনিস, এটা একটা কোণ, ডিগ্রিতে লিখি আমরা, তাহলে এই কোণের কিন্তু কোনো ডাইমেনশন নেই, তাহলে এটা কি রাশি, মাত্রাহীন রাশি। বোঝা গেছে? তাহলে এখানে ওমেগা টি মাইনাস কে এক্স যে জিনিসটা আছে, এটা পুরোটা কি হবে, এটা হবে পুরোটা মাত্রাহীন ভৌত রাশি হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা পুরোটাই হচ্ছে কি মাত্রাহীন, ওমেগা টি মাইনাস কে এক্স। আবার আমরা কি জানি যে সমমাত্রিক হলে তাদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারি। যদি তোমার ধরো দৈর্ঘ্যের সাথে আমরা দৈর্ঘ্য যোগ করতে পারি, প্রস্থের সঙ্গে প্রস্থ। এবার দেখো দৈর্ঘ্য একটা একক, প্রস্থের একক দৈর্ঘ্য, তাহলে আমরা এগুলো যোগ করতে পারি, কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল যোগ করতে পারি না, বা দৈর্ঘ্যের সঙ্গে আমরা আয়তনও যোগ করতে পারি না। তাহলে একই বিষয়ের সঙ্গে একই ভৌত রাশি যোগ বিয়োগ সম্ভব। তাহলে যদি ওমেগা টি এর সঙ্গে কে এক্স বিয়োগ করা হয়, তাহলে দুটোর একক কি হবে, একই হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে কে এক্স যেটা আর ওমেগা টি এটা, এরা কি হবে, মাত্রাগতভাবে একই হবে, মাত্রাগত দিক থেকে এরা কিন্তু সেম। এবার এখন যেহেতু ওমেগা টি মাইনাস কে এক্স সমান, তাহলে কে এক্স ওমেগা টি এরা প্রত্যেকেই কি হবে, মাত্রাহীন হবে। তাহলে এখন ওমেগা ইন্টু টি এর একক যা কিছুই নেই, মাত্রাহীন, কে এক্স এটাও মাত্রাহীন। এবার এসো প্রথম প্রশ্নে এসো, কে এর মাত্রা কি, তাহলে আমরা কি জানি কে আর এক্স গুণ করলে মাত্রা নেই মানে 1 আছে। বোঝা গেল? তাহলে এখন কে ইজিক্যাল টু কি হবে, 1/x হবে। বোঝা গেছে? এখানে যে এক্স যেটা, এই এক্সটা হলো সরণ, ঠিক আছে? তাহলে এটা কি হবে, 1/x মানে কি 1/লেন্থ, এটা হলো লেন্থের ইনভার্স। তাহলে কে এর মাত্রা হলো l⁻⁻1, রাইট। এ কে মাত্রাহীন, এ কে কখনো মাত্রাহীন নয়, ঠিক আছে? আচ্ছা এ কে কেন, আচ্ছা এ কে মাত্রাহীন কি একবার চেক করে দেখি আমরা। এ কি, এ হলো বিস্তার, এটা কি বিস্তার, এর একক কি হবে, দৈর্ঘ্য হবে। বোঝা গেছে? তাহলে এখন এটা তার সঙ্গে গুণ করব কি কে, এর মাত্রা কি হলো, বিস্তার মানে এল, আর এটাও কি হবে l⁻⁻1, ঠিক। তাহলে এটা গুণ করলে কি পাচ্ছি আমরা, মাত্রাহীন রাশি পাচ্ছি। তাহলে এ কেও হবে মাত্রাহীন। তারপরে এসো, ওমেগা কে এর মাত্রা ও বেগের মাত্রা অভিন্ন। ওমেগা বাই কে এর মাত্রা ও বেগের মাত্রা অভিন্ন। এবারে এসো ওমেগা বাই কে, ওমেগা বাই কে নিলাম, তাহলে ওমেগা এর মাত্রা কিভাবে বের করতে হবে এখান থেকে, আমরা বের করে নিই। চলো, ওমেগা ইন্টু টি,
এটা কি রাশি? মাত্রাহীন রাশি। তাহলে 1, তাহলে ওমেগা ইজিক্যাল টু কি হবে? 1/t, তার মানে কি t ইনভার্স। তাহলে ওমেগার জায়গায় লিখবো আমরা কি? t ইনভার্স ইন্টু কে। কে এর মাত্রা কি পেয়েছি আমরা? l ইনভার্স l টু দি পাওয়ার -1। এটা উল্টে দাও, এটাকে মাইনাস আছে এটাকে উপরে তুলে দেই, l হয়ে গেল। আর t টু দি পাওয়ার -1 আছে, নিচে নামিয়ে দাও t। l/t কি হয়? l/t হলো বেগ। তাহলে ওমেগা বাই কে এর মাত্রা হলো বেগের মাত্রা অভিন্ন। দেখো এখানে যে অপশানগুলো আছে এগুলো অনেক ক্যালকুলেটিভ আছে, অনেক কনসেপচুয়াল আছে। তো আমি যতটা সম্ভব অপশান তৈরি করা যায় সেভাবে সেট করা আছে, যেন একটা কোশ্চেনের মধ্যে যত টাইপের কোশ্চেন, যত টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলোই দেওয়া আছে। পরীক্ষায় একই সঙ্গে যে সবগুলো অপশান থাকবে তোমাকে এরকম সবগুলোই চেক করতে হবে, এরা না হতেও পারে। পরীক্ষায় হয়তো দুটো অপশান থাকতে পারে, সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ছোট হয়ে যাবে। বেশ, আমাদের মোটামুটি ক্যাটাগরি 2 এর কোশ্চেন এতগুলোই ছিল। তো এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আর পরবর্তীতে আমাদের আরও ভিডিও আসছে আমাদের এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেলে, তো তোমরা সেগুলো দেখতে থাকো। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 নিয়ে আমাদের ভিডিও আসছে। আর তোমরা আমাদের অনেক লাইভ ক্লাস আসছে, সেগুলো ফলো করতে থাকো এবং শেয়ার করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।